আজ এমন এক মায়ের গল্প বলবো যে একজন সিঙ্গেল মাদার আর তার একমাত্র সন্তানকেই নিজের পৃথিবী মনে করতেন, কিন্তু ছেলেটির অনুভূতি তার মায়ের মতো ছিল না। তাছাড়া ছেলেটির স্বপ্ন ছিল আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করা। অন্যদিকে তার মা কোরিয়ান ড্রামা দেখতে বেশি পছন্দ করতেন। নাটকে দেখানো জায়গাগুলোর সৌন্দর্য দেখে তার মনে দক্ষিণ কোরিয়া ভ্রমণের তীব্র ইচ্ছা জাগে। সে বারবার তার ছেলেকে অনুরোধ করে তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ছেলেটি সবসময় মায়ের এই আবদারকে এড়িয়ে যায়। একদিন তার মা দক্ষিণ কোরিয়া যাওয়ার একটা সুযোগও পেয়ে যায়। জীবনে প্রথমবারের মতো ছেলেকে ছাড়াই সে একা এক ভ্রমণে বেরিয়ে পড়ে, যা পরবর্তীতে এক চমৎকার অভিজ্ঞতার রূপ নেয়। পথের মাঝে তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এইসব প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত সে কি পারবে তার স্বপ্ন পূরণ করতে? এমন এক গল্প নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি সিঙ্গাপুরে দক্ষিণ কোরিয়ার ইমোশনাল ড্রামা মুভি আজুম্মা। তো চলুন আর দেরি না করে চলে যাই আজুম্মা মুভির এক্সপ্লেনে। গল্পের শুরু হয় একটি পার্ক থেকে, যেখানে আমাদের মুভির নায়িকা ফ্যাং আরো কিছু মানুষের সাথে ব্যায়াম করছিল। এই পৃথিবীতে ফ্যাং এর আপন বলতে শুধু তার ছেলে স্যাম আছে। ফ্যাং অনেকদিন ধরে দক্ষিণ কোরিয়া ভ্রমণের পরিকল্পনা করছে, আর শেষ পর্যন্ত সেই সুযোগও আসে, কিন্তু তার ছেলে স্যামের এতে কোনো আগ্রহ ছিল না। ফ্যাং মনে মনে ভাবে যে আগামী 2 সপ্তাহের মধ্যে সে স্যামকে রাজি করাতে পারবে। ফ্যাং ভ্রমণের জন্য পোশাক, জুতো সবকিছু কেনাকাটা করে। দক্ষিণ কোরিয়ায় যেহেতু এখন শীতকাল, তাই সে কিছু গরম কাপড়ও কিনে নেয়। কিন্তু ফ্যাং কেন দক্ষিণ কোরিয়া যেতে চায় তার উত্তর হলো কোরিয়ান ড্রামা। ফ্যাং সিঙ্গাপুরে থাকলেও আর কোরিয়ান ভাষা না জানলেও ড্রামার নায়ক আর সেখানকার সুন্দর সব দৃশ্য স্থাপত্যের প্রতি তার অগাধ ভালোবাসা জন্মায়। সে নিজ চোখে সেই জায়গাগুলো দেখতে চায়। সেদিন রাতে স্যাম কাজ সেরে একটু দেরিতে বাড়ি ফেরে। বোঝাই যাচ্ছিল যে সে ওভারটাইম করছে। ডিনারের সময় স্যাম বলে, মা, আমাকে আমেরিকার একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে হবে। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওখানে চাকরিটা হয়ে গেলে আমার বেতন এখানকার তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। সে বেশ খুশি ছিল। স্বাভাবিকভাবে ভালো বেতনের কথা শুনলে যে কেউ খুশি হয়ে যাবে, কিন্তু ফ্যাং এর চোখে মুখে খুশির লেশ মাত্র ছিল না। সে তার ছেলেকে বলে যে, বাবা, এখানে এত বড় বড় কোম্পানি থাকতে তোকে কেন কাজ করতে আমেরিকায় যেতে হবে? তবে ছেলের এমন বড় সুযোগের কথা ভেবে সে কিছুটা আনন্দিত হয় আর তার জন্য নতুন কোট কিনতে যায়। সেখানে একটি পোস্টারে তার প্রিয় ড্রামা হিরোকে একটি সুন্দর কোট পরে থাকতে দেখে সে দোকানদারকে বলে যে আমার ছেলের জন্য ঠিক এমন একটা কোট চাই, কিন্তু দোকানের লোকজন জানায় যে সেটি স্টকে নেই। মন খারাপ করে ফ্যাং বাড়ি চলে আসে। সেই রাতে স্যাম তাকে জানায় যে, মা, ওই আমেরিকান কোম্পানি আমাকে কালকেই ইন্টারভিউর জন্য ডেকেছে, তাই তোমার দক্ষিণ কোরিয়া যাওয়ার সফরটা আপাতত পিছিয়ে দিতে হবে। আমি ট্যুর কোম্পানির সাথে কথা বলে আমাদের বুকিং বাতিল করে দিয়েছি, ওরা টাকাও ফেরত দিয়ে দেবে। এই কথা শুনে ফ্যাং একেবারে ভেঙে পড়ে। সে বলে, তুই তো জানিস আমি কতদিন ধরে এই ট্যুরটার অপেক্ষা করছি, এভাবে হুট করে বাতিল করাটা ঠিক হয়নি তোর। স্যাম উত্তরে বলে, মা, আমি জানি, কিন্তু আমার কেরিয়ার আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছেলের খুশির সামনে মার কি বা করতে পারে? মনে কষ্ট থাকলেও সে চুপ থাকে। পরদিন সে ব্যায়াম করতে যায়। সবসময় হাসি খুশি ও প্রাণবন্ত থাকলেও আজ তার মন ভালো ছিল না। এরপর বাজার সেরে বাড়ি ফেরার পথে ফ্যাং দেখতে পায় তার ছেলে গাড়িতে বসে অন্য একটি ছেলের সাথে গল্প করছে। তাদের দেখে মনে হচ্ছিল যে তাদের মধ্যে বন্ধুত্বের থেকেও বেশি কোনো সম্পর্ক আছে। পরদিন স্যামের ইন্টারভিউ, তাই সে রাতে তার ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সে যাওয়ার আগে তার মায়ের সাথে ঠিকমতো বিদায় পর্যন্ত নেয় না। বেচারা মায়ের মনের উপর দিয়ে তখন কি যাচ্ছিল সেটা শুধু সেই জানতো। আসলে মাঝে মাঝে এমন হয় যে সাফল্যের আনন্দে অনেক সময় সন্তানরা দিক বিদিক হারিয়ে ফেলায় আর সবচেয়ে আপন মানুষগুলোকে এড়িয়ে চলে। পরদিন বাড়িতে একটি কুরিয়ার আসে। দেখা যায় স্যাম তার মায়ের জন্য একটি এলইডি টিভি পাঠিয়েছে, কারণ ফ্যাং তার প্রিয় ড্রামাগুলো একটি পুরনো টিভিতে দেখতো, যা প্রায় নষ্ট হয়ে যেত। হয়তো সে কারণে সে মায়ের জন্য নতুন টিভিটি অর্ডার করেছিল। বড় টিভিতে ফ্যাং তার পছন্দের কোরিয়ান ড্রামা দেখছিল। এমন সময় ঘরে একটি টিউবলাইট নষ্ট হয়ে যায়। সে সেটি ঠিক করার চেষ্টা করছিল। তখনই ট্যুর কোম্পানি থেকে একটি ফোন আসে। ট্যুর কোম্পানি থেকে তাকে জানানো হয় যে আপনার ছেলে ট্যুর বাতিলের অনুরোধ করেছিল, কিন্তু এ ব্যাপারে আমরা আপনার সাথে কথা বলতে চাই। আসলে আপনার ছেলে ফোন ধরছে না। আমরা তাকে জানাতে চেয়েছিলাম যে এখন ট্যুর বাতিল করলে আপনারা কোনো রিফান্ড পাবেন না। আমাদের শর্তাবলীতে স্পষ্ট লেখা আছে যে বাতিলের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয় না। যেহেতু আপনারা টাকা দিয়ে দিয়েছেন, তাই আমাদের পরামর্শ হলো অন্তত আপনি এসে ঘুরে যান, না হলে আপনার পুরো টাকাটাই জলে যাবে। আগামীকাল থেকে ট্যুর শুরু হচ্ছে। আপনার ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং, খাবার সব ব্যবস্থা করা হয়ে গেছে। ফ্যাং ভীষণ দোটানায় পড়ে যায়। কি করবে সে বুঝতে পারছিল না। তবু সে একবার তার ছেলেকে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নেয়। মা তো এমনই হয়, প্রতি পদক্ষেপে ছেলের মতামত নিতে চায়। সে স্যামকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। শেষমেশ ফ্যাং একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। সিন সরাসরি দক্ষিণ কোরিয়ায় চলে যায়, যেখানে ট্যুর কোম্পানির দুজন গাইডকে দেখা যায়। তাদের মধ্যে একজনের নাম শ্যান, যে বেশ চটপটে এক যুবক। ট্যুর বুক করা প্রায় সবাই চলে এসেছে, শুধু ফ্যাং এর পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছিল। এদিকে বাস ড্রাইভার বারবার তাগাদা দিচ্ছে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, জলদি করুন। অন্যদিকে বেচারা ফ্যাং জীবনে প্রথমবারের মতো একা ভ্রমণ করছে। সে কিছুটা ঘাবড়ে আছে। কেমন মানুষজনের সাথে দেখা হবে, কি হবে না হবে, সে
এইসব ভাবছিল। যাই হোক, শেষ পর্যন্ত সে পৌঁছায়। সেন তাকে দেখা মাত্রই তার ব্যাগপত্র নিয়ে দ্রুত হাঁটতে শুরু করে, কিন্তু বেচারি ফ্যাং তার গতির সাথে তাল মেলাতে পারছিল না। অবস্থা দেখে সেন ব্যাগগুলো একটি ট্রলিতে তুলে ঠেলতে ঠেলতে নিয়ে যায় আর তাকে বাসে তুলে দেয়। এটি ছিল মোট 5 দিনের একটি টোর। টোরের নিয়ম কানুন বুঝিয়ে দেওয়ার পর যাত্রা শুরু হয়, আর শুরুটা বেশ চমৎকার ছিল। বাসটি বিভিন্ন পর্যটন কেন্দ্রে থামছিল, লোকজন ঘুরে বেড়াচ্ছিল আর দল বেঁধে ছবি তুলছিল। সবাইকে খুব খুশি দেখাচ্ছিল, কিন্তু একা হওয়ায় ফ্যাং কিছুটা একাকিত্ব বোধ করছিল। কার সাথে কথা বলবে, কার সাথে বা আনন্দ ভাগ করে নেবে, এই দুশ্চিন্তা তাকে পেয়ে বসে। সেদিন রাতে সবাই একটি রেস্টুরেন্টে ডিনার করতে থামে। ফ্যাং একাই বসে খাচ্ছিল। তখনই এক মা ও মেয়ে তার উল্টো দিকের সিটে এসে বসে। তাদের সাথে ফ্যাং এর বেশ ভালো আলাপ হয়, তারা দ্রুত বন্ধু হয়ে যায়। অন্য একটি টেবিলে শ্যান, তার সহকর্মী গাইড আর ড্রাইভার বসে খাচ্ছিল। শ্যানের ফোনে বারবার কল আসছিল, কিন্তু সে প্রতিবারই ফোনটা কেটে দিচ্ছিল। তার সহকর্মী তাকে বলে যে নিশ্চয়ই কোনো জরুরি ফোন, ধরে কথা বলে নাও না। শ্যান এড়িয়ে গিয়ে বলে, না না, ও কিছু না, কাস্টমার কেয়ার থেকে ফোন দিচ্ছে। এই বলে সে ফোনটি রেখে দেয়। এদিকে সেই মা ও মেয়ে ফ্যাংকে বলছিল, আপনি সত্যিই খুব সাহসী যে একা একাই ঘুরতে চলে এসেছেন। আচ্ছা, আপনার ছেলে কেন আসেনি? ফ্যাং উত্তর দেয় যে আমার ছেলে খুব ব্যস্ত, সে আমেরিকার একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছে আর সে সেখানেই গেছে। তারা বলে যে সে তো আমেরিকায় আছে, খুব ভালো কথা, কিন্তু তার বিয়ে থা নিয়ে কি কিছু ভেবেছেন? ও কি কাউকে পছন্দ করে? ফ্যাং দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনারা বিয়ের কথা বলছেন, ও তো সারাক্ষণ রেগে থাকে, আমাকে মোটেও ভালোবাসে না, কোনো কিছু শেয়ারও করে না। আমরা একই বাড়িতে যেন দুটি আলাদা দ্বীপের মতো বাস করি। কথা বলতে বলতে ফ্যাং তার মনে সব দুঃখ তার বন্ধুদের কাছে উজাড় করে দেয়, আর কথা বলার এক পর্যায়ে সে বেশ নেশাগ্রস্ত হয়ে পড়ে। শ্যান কোনো মতে ফ্যাংকে বাসে তুলে নেয়। কিছুক্ষণ পর তাদের বাসটি একটি অ্যাপার্টমেন্টের সামনে থামে। আসলে সেখানে শ্যানের স্ত্রী থাকে। শ্যান বিবাহিত আর তার একটি মিষ্টি মেয়েও আছে। সে তাদের জন্য একটি উপহারের ব্যাগ নিয়ে এসেছিল, কিন্তু তার শাশুড়ির দরজা খুলে তাকে দেখেই বলে ওঠে, আমার মেয়ে তোর হাত থেকে বাস দিয়ে এখানে এসেছে আর তুই আবার এখানে জ্বালাতে চলে এলি। এই বলে সে শ্যানের আনা উপহারগুলো তার মুখের উপর ছুঁড়ে মারে আর সজোরে দরজা বন্ধ করে দেয়। বোঝাই যাচ্ছে যে তাদের মধ্যে পুরনো কোনো ঝামেলা চলছে। শ্যান তার স্ত্রী সন্তানকে দেখার জন্য ছটফট করছিল, কিন্তু বেচারার আর কি বা করার আছে। সে উপহারগুলো অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড কেভিনের কাছে রেখে সেখান থেকে চলে যায়। এমন সময় ফ্যাং এর ফোনে স্যামের কল আসে। বাসের ভেতর নেটওয়ার্ক ভালো না থাকায় সে কথা বলতে বাস থেকে নিচে নেমে আসে। স্যাম জানতে পারে যে তার মা একাই ট্যুরে এসেছে। সে তাকে বলে যে মা, আমি ইন্টারভিউতে ফেল করেছি। ফ্যাং তাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা, মন ছোট করিস না, এই চাকরি না হলে অন্যটা হবে, তুই তোর পুরনো কোম্পানিতেই তো ফিরে যেতে পারিস, তাই না? এত মন খারাপের কিছু নেই বাবা। ঠিক সেই মুহূর্তেই শ্যানের সহকর্মীরা ফিরে আসে আর বাস ছেড়ে দেয়। কেউ খেয়ালই করেনি যে ফ্যাং বাসে নেই। বাস চলে যেতে দেখে ফ্যাং আতঙ্কিত হয়ে পড়ে। সে বাসের পেছনে দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে থাকে যে বাস থামান, কিন্তু বাসের ভেতর থেকে কারো পক্ষে সেই চিৎকার শোনা সম্ভব ছিল না। এরকম অচেনা এক জায়গায় কেউ একা ফেলে গেলে যে কেউই ভয় পাবে, আর এটাই স্বাভাবিক। আর আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা আছে? যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। যাই হোক, ফ্যাং এর ব্যাগ, টাকা পয়সা সবকিছু বাসের ভেতরে রয়ে গেছে, আর সে তো কোরিয়ান ভাষাও জানে না। নিরুপায় হয়ে ফ্যাং অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড কেভিনের সাথে কথা বলতে যায়। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে টোরে এসে বাস মিস করেছে। ফ্যাং কথা বলছিল চাইনিজ ভাষায় আর কেভিন বলছিল কোরিয়ান। তবে কেভিন বুঝতে পারে যে ফ্যাং বিপদে পড়েছে আর তার সাহায্য দরকার। কেভিন ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করে যে আপনার কি প্রয়োজন। ফ্যাংও সামান্য ইংরেজি জানতো, তাই সে তার সমস্যার কথা কিছু বলতে পারে। কেভিন বুঝতে পারে যে ফ্যাং নিশ্চয়ই শ্যানের বাসে এসেছে। প্রচন্ড ঠান্ডায় ফ্যাং কাঁপছিল দেখে কেভিন তাকে তার কেবিনে বসতে দেয়। যেহেতু শ্যান তার পরিবারের জন্য আনা উপহারগুলো কেভিনের কাছে রেখে গিয়েছিল, তাই কেভিন শ্যানের বাড়িতে ফোন করে, কিন্তু শ্যানের শাশুড়ি ফোন ধরে বলে, ওই লোকটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সব শেষ হয়ে গেছে, আর কখনো নাম মুখে আনবে না। এই বলে সে কেভিনের কোনো কথা না শুনেই ফোন কেটে দেয়। রাত অনেক হয়ে গিয়েছিল, তারা কি করবে ভেবে পাচ্ছিল না। এমন সময় অন্য এক সিকিউরিটি গার্ড সেখানে আসে আর তাকে বলে যে শোনো, আজ রাতেই বৃদ্ধাকে তোমার বাড়িতে নিয়ে যাও, কাল সকালে যেখানে দরকার পৌঁছে দিও, কাজের চিন্তা করো না, আমি সামলে নেব। সম্ভবত পরের শিফটের গার্ডরা চলে এসেছিল। অন্য কোনো উপায় না দেখে কেভিন ফ্যাংকে নিজের বাড়িতে নিয়ে যায়। এদিকে শ্যান বাসের যাত্রী গুনতে গিয়ে হঠাৎ খেয়াল করে যে সেখানে ফ্যাং নেই, তার সিটে শুধু ব্যাগটা পড়ে আছে। শ্যান এতে ভয় পেয়ে যায় আর সে এই কথা ড্রাইভারকে জানায়। ড্রাইভার এই কথা শোনার পর প্রায় চেঁচিয়ে ওঠে আর বলতে থাকে যে কোম্পানির মালিক জানতে পারলে আমাদের দুজনেরই চাকরি চলে যাবে। শ্যান তাকে শান্ত করে বলে, চিন্তা করো না,
কেউ যেন জানতে না পারে যে ফ্যাং নিখোঁজ। আগে সব গেস্টদের সাবধানে হোটেলে পৌঁছে দেই, তারপর সকাল হওয়ার আগেই আমি ফ্যাংকে খুঁজে বের করব। প্ল্যান অনুযায়ী তারা সব পর্যটকদের হোটেলে পৌঁছে দেয়। এরপর সেন পাগলের মতো ফ্যাংকে খুঁজতে সে অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়। অন্যদিকে কেভিন ফ্যাংকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে চমৎকার ডিনার করায়। সেন যখন অ্যাপার্টমেন্টে পৌঁছায় তখন সেখানে পরের শিফটের দুজন নতুন গার্ড ডিউটি করছিল। তারা ফ্যাং এর ব্যাপারে কিছুই জানতো না। সেন বড় বিপদে পড়ে যায়। পরদিন সকালের মধ্যে ফ্যাংকে খুঁজে না পেলে তার চাকরি তো যাবেই, সাথে বড় ধরনের আইনি ঝামেলা হতে পারে। তবে সেনের বিশ্বাস ছিল ফ্যাং নিশ্চয় আশেপাশে কোথাও আছে আর সে ঠিকই ফিরে আসবে। তাই সে ঠিক করে আজ রাতটা তার স্ত্রীর বাসাতেই কাটিয়ে দেবে আর সকালে ফ্যাংকে খুঁজতে বের হবে। সে সেখানে যায়। ভাগ্যক্রমে এবার তার স্ত্রী দরজা খোলে। তখনই তার মেয়ে দৌড়ে এসে সেনকে জড়িয়ে ধরে। মেয়েকে দেখে সেন খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে তার স্ত্রী তখনও রাগান্বিত ছিল। সে তাকে প্রশ্ন করে যে তুমি আবার এখানে কেন এসেছো? আবার কি আমাকে জ্বালাতন করার মতলব করছো নাকি? ওসব বাদ দাও। সেন তাকে উত্তর দেয় যে আরে কি বলছো এসব? আমার এমন কোনো উদ্দেশ্য নেই। আমি খুব জরুরি একটা কাজে এদিকে এসেছি, সকালেই চলে যাব। আমি সত্যি কথা বলছি। শেষমেশে সেনকে ভেতরে আসতে দেয়। আসলে তাদের আলাদা হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ ছিল সেনের কোনো চাকরিতে 4-5 মাসের বেশি টিকে না থাকার স্বভাব। আর তার যখন ঘর চালানোর টাকা ফুরিয়ে যেত সে গুন্ডাদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিত। সেন সময় মতো টাকা ফেরত না দেওয়ায় পাওনাদাররা তার অনুপস্থিতিতে তার বাড়িতে লোক পাঠিয়ে তার স্ত্রীকে হেনস্থা করত। আর ঠিক এই কারণেই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেন মিনতি করে বলে দেখো আমি জানি তুমি এখনো আমাকে খুব ভালোবাসো। এবার আমি সত্যি কথা দিচ্ছি, আমি দিনরাত পরিশ্রম করে সব ঋণ শোধ করে দেব। তারপর তুমি, আমি আর আমাদের এই মিষ্টি মেয়েটা কোথাও গিয়ে শান্তিতে সংসার করব। তাই দয়া করে এই ডিভোর্সের জেদটা ছাড়ো। এতে আমাদের মেয়ের জীবনটা নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না। এদিকে কেভিন ফ্যাংকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তার ডুকি নামের একটা আদুরে পোষা কুকুর ছিল। কেভিন তার অবসর সময়ে কাঠের কাজ করতে পছন্দ করত। তার হাতের কাজ দেখে ফ্যাং বেশ মুগ্ধ হয়। ওখানকার আবহাওয়া ছিল প্রচন্ড ঠান্ডা, তাই সবার ঘরে হিটার ছিল। কিন্তু কেভিনের কাছে ছিল মাত্র একটি হিটার। সে সেটি ফ্যাংকে দিয়ে দেয় আর তাকে নিজের ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে নিজে বাহিরের হলে শুতে যায়। তারা একে অপরের ভাষা বোঝে না, এমনকি ইংরেজিও খুব একটা ভালো জানে না। তবুও তাদের মধ্যে এক অদ্ভুত কথোপকথন চলছিল। অনেক সময় একে অপরকে বোঝার জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না, শুধু অনুভূতির প্রয়োজন হয়। তো আপনাদের কি মনে হয় তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। বেচারা কেভিন তাকে উষ্ণতা দিতে নিজের ঠান্ডার মধ্যে ঘুমিয়ে পড়েছে দেখে ফেংয়ের খুব খারাপ লাগতে থাকে। তাই সে হিটারটি নিয়ে হলের সেই জায়গায় রেখে আসে যেখানে কেভিন ঘুমিয়েছিল। এরপর ফ্যাং সোফাতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে দেখা যায় যে কেভিনের প্রিয় কুকুর ডুকি মারা গেছে। গতরাতে ডুকির কি হয়েছিল তা বোঝা যায়নি। সে ছিল কেভিনের একমাত্র সঙ্গী, তাই তাকে হারিয়ে কেভিন একেবারে ভেঙে পড়ে। কেভিন তাকে একটি বাক্সে ভরে গাড়ির ডিকিতে রাখে আর বলে যে আমি ওকে যথাযোগ্য সম্মানের সাথে কবর দেব, আমি ওকে অনেক ভালোবাসতাম। ঠিক তখনই অন্য একজন সিকিউরিটি গার্ড কেভিনকে ফোন করে জানায় যে একজন লোক ওই বৃদ্ধাকে খুঁজতে এখানে এসেছিল। সে আবার এলে আমি তাকে আটকে রাখবো, তুমি জলদি ওই মহিলাকে নিয়ে এখানে আসো। এই কথা শুনে কেভিন ফ্যাংকে বলে চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। ফ্যাং বুঝতে পারে যে কেভিন তাকে সেই অ্যাপার্টমেন্টে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এরপর তারা দুজন কেভিনের গাড়িতে করে রওনা দেয়। অন্যদিকে ওই অ্যাপার্টমেন্টে সেন আসলে অন্য গাড়িটি তাকে আটকে বলে দাঁড়াও ভাই, তুমি যাকে খুঁজছো সে কেভিনের বাড়িতে আছে, দুশ্চিন্তা করো না, ওরা এখনই চলে আসবে। কিন্তু তখনই কিছু লোক এসে সেনকে মারধর করতে শুরু করে। তারা তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এরা আসলে সেই পাওনাদার গ্যাংস্টারের লোক যাদের কাছ থেকে সেন টাকা ধার নিয়েছিল। ফ্যাং আর কেভিন এই ঘটনার কিছুই জানতো না। তারা গাড়ি নিয়ে তেল ভরার জন্য একটি পাম্পে থামে। ভাগ্যক্রমে সেই গ্যাংস্টারদের গাড়িটিও সেখানেই ছিল। ফ্যাং সেনকে দেখতে পায় আর বুঝতে পারে যে সে কোনো বিপদে পড়েছে। গ্যাংস্টারের গাড়িটি চলতে শুরু করলে ফ্যাং দুশ্চিন্তায় ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। কিন্তু ড্রাইভিং এ সে খুব একটা দক্ষ ছিল না। তখনই কেভিন দৌড়ে এসে জিজ্ঞেস করে যে আরে আপনি কি করছেন? তারা দুজনেই একেবারে অবাক হয়ে যায়। তবে ফ্যাং কোনো মতে বোঝাতে সক্ষম হয় যে তাদের গাইড বিপদে পড়েছে আর কিছু লোক তাকে তুলে নিয়ে যাচ্ছে। কেভিন সব বুঝতে পারে আর ফ্যাং তখনই গাড়ি চালিয়ে সেই গ্যাংস্টারদের গাড়ির পিছু ধাওয়া শুরু করে। কিছুক্ষণ পর তারা ধাওয়া করে গ্যাংস্টারের গাড়িটি ছাড়িয়ে যায়। তখন সেন জানালার কাজ দিয়ে ফ্যাংকে দেখতে পেয়ে অবাক হয়ে বলে ওঠে আরে উনি তো এখানেই। ফ্যাং তাকে ইশারা করে। এরপর তারা নিজেদের গাড়ি দিয়ে গ্যাংস্টারদের গাড়িতে ধাক্কা মারলে তারা হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয়। এই সুযোগে সেন গাড়ি থেকে লাফিয়ে পড়ে তাদের মারধর করে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে। তখন ফ্যাং বুদ্ধি করে গাড়িটি দ্রুত রিভার্স গিয়ারে চালাতে শুরু করে। এটা দেখে গ্যাংস্টাররা প্রাণের ভয়ে দৌড়ে পালায়। সেই ফাঁকে সেন দ্রুত ফ্যাং এর গাড়িতে উঠে পড়ে আর তাদের হাত থেকে রক্ষা পায়। পরের সিনে তারা একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। ফ্যাং জিজ্ঞেস করে যে তুমি ওই অ্যাপার্টমেন্টের
সামনে বাস থামিয়েছিলে কেন? সেন তার জীবনের গল্প তাকে খুলে বলে যে আমি আমার মেয়েকে দেখতে চেয়েছিলাম, তাই ওখানে বাস থামিয়েছিলাম। এরপর তারা তিনজন গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তারা ডুকিকে সমাহিত করে আর যাত্রা চালিয়ে যায়। সেন এবার ফ্যাং এর কথা জিজ্ঞেস করলে সে মন খারাপ করে বলে যে আমি আমার ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু আমার প্রতি ওর কোনো টান নেই। হঠাৎ তুষারপাত শুরু হয়। বরফ পড়তে দেখে ফ্যাং একদম ছোট বাচ্চার মতো গাড়ি থেকে নেমে তা উপভোগ করতে থাকে। ড্রামা দেশে এমন দৃশ্য অনেক দেখেছে, কিন্তু আজ বাস্তবে তা দেখে সে নিজেকে আর সামলাতে পারছিল না। খুশিতে তার মন ভরে ওঠে। অবশেষে তারা সেই হোটেলে পৌঁছায় যেখানে অন্যান্য পর্যটকরা ছিল। ফ্যাং আর কেভিন হয়তো একে অপরের ভাষা বোঝে না, কিন্তু মানবিক দিক থেকে তাদের মধ্যে এক গভীর বন্ধন তৈরি হয়েছিল। ফ্যাং চেয়েছিল কেভিন যেন তাদের সাথে বাকি তোরটুকুতে যোগ দেয়, কিন্তু কেভিন বলে যে আমাকে কাজে ফিরতে হবে, আপনি বাকি সময়টা মন ভরে উপভোগ করুন। তারা একে অপরকে এক আবেগঘন বিদায় জানায়। এভাবেই ফ্যাং তার ট্যুর চালিয়ে যায়। সে একাকিত্ব নিয়ে এখানে এসেছিল, কিন্তু সে আর এখন একা নয়। সবার সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে আর সে সবার সাথে ছবি তুলে সময়টা দারুণ কাটাচ্ছে। ঠিক তখনই স্যামের ফোন আসে। ফ্যাং জিজ্ঞেস করে কেমন আছিস বাবা, কবে বাড়ি ফিরবি? স্যাম তাকে উত্তর দেয় যে মা, আমি ওটা নিয়েই কথা বলতে চেয়েছিলাম তোমার সাথে। আমি এখন ফিরছি না। আমার এক বন্ধুর সাথে গত 3 বছর ধরে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে সিঙ্গাপুরের চাকরি ছেড়ে আমার জন্য আমেরিকায় চলে আসবে। আমরা দুজন এখানেই একসাথে থাকবো আর একসাথেই কাজ করব। স্যাম আরো বলে যে মা, আমি জানি আমার কথাগুলো তোমার কাছে অদ্ভুত লাগছে, কিন্তু এটাই সত্যি। ফ্যাং তার ছেলের সুখের কথা ভেবে নিজের কষ্ট চেপে রাখে আর কথা না বাড়িয়ে ফোনটা রেখে দেয়। স্যাম হয়তো ফ্যাং এর সাথে খুব একটা ভালো ব্যবহার করতো না, কিন্তু অন্তত সে বাড়িতে তো ছিল। এখন সে আর কখনো ফিরবে না। এটি ভেঙে ফ্যাং এর মনটা হাহাকার করে ওঠে। এই ট্র্যাজেডি প্রতিটি মা অনুভব করতে পারে। চিরকাল একা হয়ে যাওয়ার কথা ভেবে সে গভীরভাবে কষ্ট পেতে থাকে। ভ্রমণ শেষে বাসে করে হোটেলে ফেরার পথে টিভিতে ফ্যাং এর প্রিয় সেই ছোটবেলার ড্রামাটি চলছিল। নাটকের গল্পে দেখা যায় নায়ক তার হারিয়ে যাওয়া মাকে খুঁজতে বেরিয়েছে আর শেষ পর্যন্ত তাদের দেখা হয়। সেই সিনটি দেখে ফ্যাং নিজেকে মায়ের জায়গায় কল্পনা করে আর মনে করে যে ওই নায়কটি যেন তার ছেলে, যে তার কাছে ফিরে এসেছে। সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এভাবেই তাদের ট্যুর শেষ হয়। একা আসা ফ্যাং এখন অনেক বন্ধুর দেখা পেয়েছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে সেনের কণ্ঠ শোনা যায়। সে তাকে ডেকে বলে, আন্টি একটু দাঁড়ান। ফ্যাং পেছন ফিরে তাকালে সেন তাকে জানায় যে মাঝপথে আপনাকে হারিয়ে ফেলার কথা জানতে পেরে কোম্পানি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। কিন্তু এতে সেন মোটেও দুঃখিত নয়, কারণ সে অন্য একটি চাকরি পেয়েছে আর তার পরিবারের সাথে আবার একত্রিত হয়েছে। সে তার মেয়ের সাথে ফ্যাং এর পরিচয় করিয়ে দেয়। সেনকে তার পরিবারের সাথে দেখে ফ্যাং ভীষণ খুশি হয়, কারণ তার মনে হচ্ছিল শুধু স্যাম নয়, সেনও এখন তার ছেলের মতো একজন। সে তাদের বিদায় জানিয়ে নিজের দেশে ফিরে আসে। ছেলের উপর তার কোনো ক্ষোভ ছিল না। সে সাথে না থাকলেও সে প্রায় স্যামকে ফোন করে তার খোঁজ খবর নেয়। একদিন বাড়িতে কাজ করার সময় তার কাছে একটি পার্সেল আসে। ভেতরে ছিল কাঠের তৈরি একটি কুকুরের মূর্তি। ফ্যাং তৎক্ষণাৎ বুঝতে পারে যে এটি কেভিন নিজের হাতে বানিয়েছে। সাথে একটি চিঠিতে লেখা ছিল, আমি সব সময় আপনার সেরা বন্ধু হয়ে থাকবো। এই ছোট উপহারটি আমাদের বন্ধুত্বের নিদর্শন। কেভিন আগে থেকেই ফ্যাংকে আরো কিছু কাঠের জিনিস উপহার দিয়েছিল। ফ্যাং সেগুলোকে পরম মমতায় আগলে রাখে। শুরুতে ফ্যাং খুব ভেঙে পড়েছিল যে তার ছেলে তাকে ছেড়ে চলে গেছে। একা কিভাবে সে বাঁচবে সেই চিন্তায় সে অস্থির ছিল। কিন্তু এই টোর থেকে ফেরার পর ফ্যাং এর অনেক বন্ধু হয়েছে আর তার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সত্যি বলতে সে নিজের একটি নতুন জীবন শুরু করছে। আগে যে গাড়ি চালাতে ভয় পেত, এখন সে খুব ভালো গাড়ি চালাতে শিখে গেছে। এমনকি অন্যদের শেখানোর মতো দক্ষতা অর্জন করেছে। এমনই একজন আত্মবিশ্বাসী আর স্বাধীনচেতা নারীর জীবন নিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। কিছু মুভি আমাদের মনের প্রশান্তির জন্য তৈরি হয়, আর এই সিনেমাটা ছিল ঠিক তেমনই। সব মুভিতেই যে অ্যাকশন আর রোমান্স থাকতে হবে এমন কিছু নয়, কিছু গল্প হয় শুধু ভালোবাসার জন্য। এই মুভিটাও ছিল ঠিক তেমনই। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই সব মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ।